আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি সেই সুলতানা চলে এলাম নতুন একটি ক্লাস নিয়ে। আলোচনা করব বৃষ্টি কবিতা থেকে অনুশীলনী প্রশ্ন নিয়ে, অনুশীলনী সৃজনশীল প্রশ্ন নিয়ে। দেখো এখানে কি আছে। বৃষ্টি কবিতায় কোন কোন নদীর কথা উল্লেখ আছে? বৃষ্টি কবিতায় পদ্মা এবং মেঘনা নদীর নাম উল্লেখ আছে। শেষ। রৌদ্র দগ্ধ ধানকে আজ বৃষ্টি স্পর্শ পেতে চায় কেন? কারণ প্রচণ্ড রোদ, সবকিছু খা খা অবস্থা, রোদ একদম রুক্ষ হয়ে মাঠ ঘাট রুক্ষ হয়ে গেছে, মানুষ তৃষ্ণার্ত অবস্থায় আছে, চারিদিকে একেবারে গরমে অস্থির। গরমকাল আসলে আমরা বুঝি আমাদের কেমন লাগে, ঠিক সেই মুহূর্তে সবাই বা সব কিছুই ধানকে তার বৃষ্টির স্পর্শই পেতে যাচ্ছে, বৃষ্টি চাচ্ছে সবাই। তো দেখো, প্রকৃতিতে প্রাণের স্পন্দন আনার জন্য বৃষ্টিকে মানুষ অনুভব করছে। রৌদ্র দগ্ধ ধানকে বৃষ্টির স্পর্শ পেতে চাই ফসলের সম্ভারে ভরিয়ে দিতে এবং গ্রীষ্মের প্রচণ্ড তাপবাহ থেকে বাঁচতে। বাংলাদেশের প্রকৃতিতে গ্রীষ্মকাল তার প্রচণ্ড তাপ প্রভাবে আগুন ধরিয়ে দেয়। বৃষ্টির অভাবে মাঠ ঘাট খরায় ফেটে চৌচির হয়ে যায়। দুঃসহ তাপে লতাপাতা গাছপালা ক্ষেতের নতুন ফসল ঝিমিয়ে পড়ে। হঠাৎ বৃষ্টির ছোঁয়ায় চারদিক সবুজ হয়ে ওঠে। নেতিয়ে পড়া গাছপালা, ধান ক্ষেত লতাপাতা বৃষ্টির স্পর্শে সতেজ সবুজ ও পরিপুষ্ট হয়ে ওঠে। রৌদ্রদগ্ধ ধান ক্ষেত এই কারণে আজ বৃষ্টির স্পর্শ পেতে চাই। বৃষ্টি কবিতায় এই জন্য মানুষ এটা বলেছে। আশা করছি আমরা খ নাম্বার প্রশ্নটা বুঝে ফেলেছি। কেন, কি কারণে আমাদের প্রকৃতিতে বৃষ্টি দরকার? কারণ খুব তাপবাহ গরমের তাপ, সেই তাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের বৃষ্টিকে দরকার। এখন আমরা গ ঘ আলোচনা করব। দেখি গ ঘর জন্য আমরা উদ্দীপকটা পড়ি। কেউ বা রঙিন কাঁথায় মিলিয়ে বুকের স্বপন খানি, তারে ভাষা দেয় দ্বিঘুল সুতায় মায়াবী আখর টানি। আজিকে বাহিরে শুধু ক্রন্দন ছলছল জলধারে, বেনুবনে বায়ু নিরে এলোকেশ মন যেন চায় কারে। আচ্ছা, উদ্দীপকে বৃষ্টির প্রকৃতির আবহাওয়ার কথা বলা হচ্ছে, যেখানে বাহিরে বৃষ্টি হচ্ছে, কন্দন, মানুষ যেমন কান্না করে ঠিক কান্নার মতো ছলছল জলধারে বৃষ্টি হচ্ছে, ঠিক সেই সময় মানুষ এলোকেশ নিয়ে ঘোরাফেরি করছে। মন চায় নতুন কাউকে, মন চায় যাকে আমরা ভালোবাসি সেই মানুষকে চাই। অর্থাৎ বৃষ্টি আসলে কেউ বা রঙিন কাঁথা মেলিয়ে বুকের স্বপনখানি, কেউ বা বৃষ্টি আসলে কেউ কাঁথা টাথা নিয়ে ঘুমিয়ে যাচ্ছে, আর কেউ বা ভাষা দিয়েছে দ্বিঘুল সুতায় মায়াবী আখর টানি, কেউ বা বৃষ্টিকে খুব সুন্দর করে দেখছে, কেউ বা কান্না, বাইরে খুবই ছলছল জলধারে হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এই সময় মানুষ তার আপন মানুষকে বা কাছের মানুষকে মিস করছে। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এবার আমরা দেখব গ আর ঘতে। গতে কি বলেছে? উদ্দীপকের শেষ লাইনের সঙ্গে বৃষ্টি কবিতার মিল কতটুকু তা ব্যাখ্যা করো। উদ্দীপকের শেষ লাইনটা কি? বেনুবনে বায়ু নিরে এলোকেশে, বেনু বন যেখানে আছে বায়ুতে এলোকেশ হয়ে যাচ্ছে চারিদিকে ঝড়ের মতো, ঠিক সেই সময় মন যেন কাউকে চায়। বিষণ্ণ মেদুরের কথা বলছে। অর্থাৎ বৃষ্টির সঙ্গে সঙ্গে মানুষের মনেরও যে একটা পরিবর্তন হয়, সেটি আমাদের গ নাম্বারে মিল আছে। অর্থাৎ বৃষ্টির সময় মানুষ একটু গভীর হয়ে যায়, একটু কষ্ট পায়, হতাশ হয়ে যায়, বা কাছের মানুষের কাছে মানুষের যেতে ইচ্ছা করে, সেই দিকটার সঙ্গে আমাদের উদ্দীপকের সঙ্গে গতে মিল আছে। আর ঘতে কি বলেছে? উদ্দীপকটি বৃষ্টি কবিতায় একটা বিশেষ ভাব ধারণ করে মাত্র বা প্রকাশ করে মাত্র, সমগ্র ভাব নয়। তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। হ্যাঁ, উদ্দীপকে একটা বিশেষ মানুষের কাছে যাওয়া বা বৃষ্টির ছলছল অবস্থার কথা প্রকাশ পেলেও আমাদের বৃষ্টি কবিতা আরেকটু বিস্তারিত আছে, যে বৃষ্টি না আসলে মানুষের মনের মধ্যে কি অবস্থিত হয়, এবং বৃষ্টি না আসলে বহুদিন ধরে যে মানুষ প্রতীক্ষিত অবস্থায় পড়ে আছে তখনকার রূপ কেমন, সেটা কিন্তু উদ্দীপকে বলে নেই। যাই হোক, আমরা গ আর ঘ নিয়ে আলোচনা করি। দেখো গতে কি আছে। বৃষ্টি কবিতার শেষ 4 লাইনের সাথে উদ্দীপকের শেষ পংক্তির মিল রয়েছে। প্রকৃতির সাথে মানব মনও এক অসাধারণ অনুভূতির সৃষ্টি হয় বর্ষার প্রথম বৃষ্টিতে। নওল বৃষ্টিধারায় স্নান, বন বনানির সাথে সুদূরের ভাবনায় জেগে ওঠে মানুষের মন। অনুভূতিপ্রবণ মানুষ প্রকৃতির সঙ্গে সঙ্গে নিজেরা আন্দোলিত হয়। আনন্দিত হয়, ঠিক আছে, এখানে আনন্দিত হয় বর্ষণ মুখর দিনে। যাই হোক, এবার দেখো, উদ্দীপকে বাংলাদেশের নিভৃত পল্লীর মানুষের মন বর্ষা স্নাত একটি দিনের চিত্র অঙ্কন হয়েছে। চারিদিকে মেঘ করে, যখন বৃষ্টি নামে তখন পল্লী বধূরা কেউ বা নকশি কাঁথায় আবেগ মিশিয়ে রঙিন ফুল তোলে। প্রতিটি রঙিন সুতার টানে বুকের মাঝে লুকিয়ে রাখা স্বপ্ন যেন ভাষা পায়। অবিরাম বর্ষণ চলে বাইরে অঝোর ধারায়, বাষ্পবন নুয়ে পড়ে প্রবল বৃষ্টিতে। এমন আবেগঘন বর্ষণ মুখর দিনে প্রিয়জনের কথা মনে পড়ে যায়। বৃষ্টি কবিতায় বর্ষার অবিরাম বৃষ্টিপাতই প্রকৃত মানুষের মনেও এমন কর্মপ্রবাহ ও মনোবৃত্তি অঙ্কিত হয়েছে।
বৃষ্টির দিনে সংবেদনশীল মানুষ যেমন রসসিক্ত হয়ে ওঠে, তেমনি তৃষিত বনবননেও রসসিক্ত অবগাহন করে। মানুষের মন পড়ে যায় সুকুমার অতীতের কথা, আর সেই ভালো লাগা স্মৃতি নিয়ে রঙের আলপনা আঁকে মনে। আবার এই বৃষ্টিধারা কখনো কখনো মনকে বিষণ্ণতায় ভরিয়ে তোলে এবং একাকী জীবনের বিরহ বেদনা আরো বাড়িয়ে তোলে। যেই বিরহ বেদনা বা কষ্টের কথা মানুষের কাছে যেতে ইচ্ছা করে, সেটি বৃষ্টি কবিতার এখানে আলোকপাত করা হয়েছে। যাই হোক, আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। এখন আমরা ঘ নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করব। উদ্দীপকে একটা নির্দিষ্ট দিক নিয়ে আলোচনা করা হলো, সমগ্র ভাব কিন্তু প্রকাশ পায়নি। দেখো, উদ্দীপকটি বৃষ্টি কবিতায় একটা বিশেষ ভাব প্রকাশ করে মাত্র, সমগ্র ভাব নয়। মন্তব্যটির সাথে আমি একমত। বৃষ্টিধারা নবযৌবনে উদ্দামতা নিয়ে আসে পল্লী প্রকৃতিতে। সারাদিন অবিরাম ধারায় পড়তে থাকা বৃষ্টিতে মাঠ ঘাট খাল বিল নদী নালা ভরে ওঠে, চারদিক সবুজ হয়ে ওঠে, বিভিন্ন ফুলের গন্ধে বাংলার প্রকৃতি যেন উৎসবে মেতে ওঠে। ঝুমঝুম বৃষ্টির কারণে খুলে যায় মানুষের মনের দুয়ার। উদ্দীপকে দেখা যায় সারাদিনের ঝরঝর বৃষ্টিতে পল্লী বধূরা অবসর সময় নানা রঙের সুতো নিয়ে নকশি কাঁথা সেলাইয়ে ব্যস্ত হয়ে গেছে, বুনেছে নানা রঙের ফুল। পাখি বুকের মাঝে লুকিয়ে রাখা স্বপ্ন রঙিন সুতার টানে যেন ভাষা পাচ্ছে। অঝোর ধারা বাইরে বৃষ্টি হচ্ছে, বনের বাসবন সেই বর্ষণে নুয়ে পড়েছে। এমন সুন্দর দিনে মনের মাঝে ভিড় করে প্রিয়জনের কথা। বৃষ্টি কবিতার শেষ 4টি চরণেও উদ্দীপকের এই বিষয়টি প্রকাশ পেয়েছে। দেখো, বৃষ্টিধারায় স্নান বাংলার সামগ্রিক জীবন ও প্রকৃতির বিচিত্র রূপ অঙ্কিত হয়েছে বৃষ্টি কবিতায়। বৃষ্টিকে সেখানে বহু প্রতীক্ষিত হিসেবে বর্ণনা করা হয়েছে। অবিরাম ঝরে পড়া বৃষ্টিতে পদ্মা মেঘনার বাংলাদেশে বন্যার প্রাণ চাঞ্চল এবং আবাদি জমিতে সবুজ ফসল ফলে। এই সময় আকাশে ঘন ঘন মেঘ ও বিদ্যুৎ চমকানো দেখা যায়, রূপসী পরীদের খেলাও দেখা যায়। এই যেখানে বর্ষাকালে যে ফুল ফোটে তার জন্য চারিদিকে মোহিত হয়, রুক্ষ সূক্ষ্ম মাটি বৃষ্টির স্পর্শে প্রাণ জুড়ায়। বৃষ্টি কবিতা উপযুক্ত সব বৈশিষ্ট্য উদ্দীপকে অনুপস্থিত। উদ্দীপকে বৃষ্টিধারা প্রকৃত মানব মনের এক বিশেষ অনুভূতি অঙ্কিত হয়েছে, তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। অর্থাৎ বৃষ্টি কবিতায় আরো বিস্তারিত দিক থাকলে উদ্দীপকে একটা নির্দিষ্ট দিক আছে, যেটা নিয়ে আমরা কিন্তু স্পষ্টভাবে আলোচনা করলাম। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।